This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা, আর আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে সরাসরি রয়েছেন দীপক। আর এই মুহূর্তে ফুল অ্যান্ড ফাইনাল শুরুই করবে এই মুহূর্তে সব থেকে বড় খবর দিয়ে। তৃণমূলের লোককে হাতে নগদ যদি 10,000 টাকা গুঁজে দেন তাহলেই একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে যাবেন ভারতের ভোটার। হ্যাঁ, এমনই বিস্ফোরক অভিযোগ আছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে। দেখাই আপনাদের এই মুহূর্তের সব থেকে বড় খবর। তৃণমূলের লোককে হাতে 10,000 টাকা নগদ গুঁজে দিতে পারলেই বাংলাদেশি অনুপ্রবেশকারী হাতে পেয়ে যাবেন গরমা গরম ভারতের ভোটার কার্ড। ওইখানে দেরি হলো, ওইখানে অনেকবার জমা দিয়ে যে হয়নি, এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। টাকা পয়সা দিয়েছিল? অল্প কিছু দিয়েছি। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা ওই পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। তারা করেছে, টাকা পয়সা দিয়ে করেছে, এই দেশে আইছে, তারা অতদিন আইছে টাকা পয়সা দিয়ে করেছে, তাইতে হয়েছে। আমরা টাকা পয়সা দিয়ে করতে পারিনি, তাইতে হয়নি। টাকা দিয়ে হচ্ছে এগুলো? হ্যাঁ, টাকা দিয়ে হচ্ছে। টাকা দিয়ে ছাড়া কি দিয়ে হচ্ছে এগুলো? কোনো রকম যাচাই করা হচ্ছে না, আমরা কতবার জমা দিয়েছি, কতবার কিছু করেছি, আমরা কোনোবার পাইনি। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী শুভেন্দু হালদার আছেন একদম সরাসরি। আমি শুভেন্দুর কাছে জানতে চাইবো, শুভেন্দু, গোটা দেশ জুড়ে গুজরাট, উত্তরপ্রদেশে যখন প্রশাসন সেখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হঠাতে বড়সড় অভিযান শুরু করেছে, তখন এই রাজ্যের কি ছবি? না, হাতে 10,000 টাকা গুঁজে দিতে পারলেই একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী একা নন, তার সঙ্গে আরো দলবল রয়েছে, তারা প্রত্যেকেই ভারতের ভোটার কার্ড হাতে পেয়ে যাচ্ছেন। চলছেটা কি বলছেন স্থানীয় বিধায়ক? দেখো, একেবারে এই অভিযোগটা কিন্তু একেবারে শুধু কাকদ্বীপ নয়, দক্ষিণ 24 পরগনা জেলার এই একটা কাকদ্বীপ বিধানসভা, এছাড়াও একাধিক বিধানসভা রয়েছে, কত বাংলাদেশি ভোটার রয়েছে বা অনুপ্রবেশকারী রয়েছে সেটাই কিন্তু তথ্য নেই প্রশাসনের কাছে। এর মধ্যে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা একটা অভিযোগ জানিয়েছেন প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে, যে গত 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত 3টে পঞ্চায়েত একদম মেনশন করে, মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত, প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত এবং বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত, এছাড়াও আশেপাশের আরও বেশ কয়েকটা 6,500-এর কাছাকাছি ভোটার বেড়েছে। এবং এই অস্বাভাবিক ভোটার খুঁজতে গিয়ে প্রশাসন তদন্ত করে জানতে পারে এর সঙ্গে সরকারি কর্মচারীরা জড়িত রয়েছে। এর মধ্যে কাকদ্বীপের মহকুমা শাসক তিনি 3 জন সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন থানাতে। এরপর তদন্ত যত এগিয়েছে তত কিন্তু আরও জটিলতা বাড়ছে, কারণ কাকদ্বীপে একাধিক বাংলাদেশি কলোনি রয়েছে। 1971 সালের পর থেকে বাংলাদেশিরা কিন্তু কাকদ্বীপে আশ্রয় নিয়েছিল, সেখানে কলোনি ছিল। এর মধ্যে লুকিয়ে চুরিয়ে যে বাংলাদেশিরা এ রাজ্যে এসেছে এবং কাকদ্বীপে এসেছে রয়েছে, সেটা কিন্তু আরো একবার প্রমাণ হলো। কারণ এই যে ব্যক্তি, শুভেন্দু, স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি গোটা বিষয়টি স্বীকার করে নেওয়ার পরেও দায় চাপাচ্ছেন সরকারি কর্মীদের ওপর। শুনুন তার বক্তব্য। অবৈধ ভোট যারা যেসব সরকারি কর্মচারী এটা করেছে, এটা তাদের কাজ, তাদের অন্যান্য অফিসার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবে, এটা আমাদের কাজ নয়। অর্থাৎ দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে, তাদেরকে ব্যবস্থা নেই। শুনলেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার বক্তব্য। তার বক্তব্যের পর 3 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মহকুমা শাসক, ইতিমধ্যে এফআইআর রুজু করেছে পুলিশ। বাংলাদেশি নাগরিক ভারতের ভোটার, সিবিআই তদন্ত চাইছেন এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলেছেন শোনাই আপনাদের। দাদা, দেখা যাচ্ছে যে দিকে দিকে ভোট যত এগিয়ে আসছে ভোটার লিস্টে গরমিল ধরা পড়ছে। এমন বেশ কয়েকটি জায়গা দেখা গেছে যে আদতে বাংলাদেশি কিন্তু এটাতে এসডিও, বিডিও, ডিএমরা যুক্ত। বিশেষ করে কাকদ্বীপে যেটা আমরা ধরে দিয়েছি সেটাতে এসডিও কাকদ্বীপ মধুসূদন মণ্ডল এবং দক্ষিণ 24 পরগনার ডিএম
সুমিত গুপ্তা ইনভলভ। এই কেস সিবিআইকে ট্রান্সফার করা হোক এই দাবি করছি। আমি আবারও সরাসরি প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, এর আগেও আমরা দেখেছি এ রাজ্যে ভুয়ো ভোটার নিয়ে বারবার সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, আর এবারে যখন বাংলাদেশি নাগরিক ভারতের ভোটার, ঠিক তখনই তিনি সিবিআই তদন্ত চাইছেন। দেখো, এই সিবিআই তদন্ত তাদের পক্ষে চাওয়াটা স্বাভাবিক, তার কারণ এ রাজ্যের শুধুমাত্র কাকদ্বীপের ছবিটা হয়তো সামনে আসছে, কিন্তু এ রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এই একই ধরনের ছবি বারংবার সামনে আসছে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে পড়ছে। যদিও বেশ কিছুদিন ধরে নির্বাচন কমিশনের তরফেও এই বিষয়টি নিয়ে তারাও উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা নতুন করে গোটা বিষয়টি যাতে সাজানো যায় সেই চেষ্টা করছে। কয়েকদিন আগেই সিস্টেম ম্যানেজার অরুণ গড়াই, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাকে সাসপেন্ড করার পর নির্বাচন কমিশন এই সমস্ত সিস্টেম ম্যানেজারদের ডেকে নিয়ে তারা বৈঠক করেন এবং সেখানে স্পষ্টত বলে দেওয়া হয় যে সিস্টেম ম্যানেজাররা ভোটার তালিকায় কাদের নাম উঠবে কাদের নাম বাদ যাবে সেই কাজটা করার কোনোভাবেই অধিকারী নয়। শুধুমাত্র তাদের কাজ টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দেখা, অর্থাৎ কোথাও গিয়ে দেখা যাচ্ছে একাংশের সরকারি কর্মচারীদের একাংশেও যে কাজটা করছে তাদের যে কাজটা নয় সেই কাজটা তারা করছেন। আর এক্ষেত্রে যদি সরাসরি আর্থিক লেনদেনের অভিযোগ সামনে আসছে, অর্থাৎ কোথাও গিয়ে সরকারি কর্মচারীদের একাংশই এটার সঙ্গে জড়িত, অন্তত শাসক দলের বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী মন্টুরাম পাখিরা সেটা স্পষ্ট করে দিলেন। ফলে 2026-এর নির্বাচনের আগে ভোটার তালিকা কিভাবে নির্ভুল করা যায় সেদিকে কমিশন একেবারে। এবং এই যে পুরো বিষয়, সেই পুরো বিষয়ে রীতিমতো বিরোধী দলনেতা তিনি নিশানায় রাখছেন কাদের, ডিএম এবং এসডিওকে। ধন্যবাদ তোমাকে প্রদীপ্ত, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি। এবং এই যে ঘটনা, এই ঘটনার পর আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাই আপনাদের। অরূপদা, এখানে আমাদের কাছে বাইট আছে। অরূপদা, যারা নাম তুলেছে ভোটার লিস্টে তারা বলছে তৃণমূল কংগ্রেসের নেতাকে 10,000 টাকা দেওয়ার পর তার নাম উঠে গেছে। এই বাইটটা আছে আমাদের কাছে। অরূপদা, এই রাজ্যের বুক থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি তার প্যাডে লিখে দিচ্ছেন যে এরা বলছে, আপনি বলছেন ভুয়ো ভোটার, আবার একটা সময় বিজেপি বলছে গোরক্ষার কথা। শান্তনু ঠাকুর তার নিজের এমপি সাংসদ প্যাডে চিঠি করে দিচ্ছেন। আসলে শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে দেউলিয়া। যখন অভিষেক ব্যানার্জিকে দেশের প্রতিনিধি করে ওনার সরকার পাঠিয়েছে, ফ্রাস্ট্রেটেড সোল শুভেন্দু অধিকারী খবরের শিরোনামে থাকার জন্য এই ধরনের মন্তব্যকে সামনে এগিয়ে দিয়ে টিআরপি বাড়ানোর চেষ্টা করতে পারে। বাংলাদেশে প্রবল অস্থিরতা, চিন্তা বাড়াচ্ছে অনুপ্রবেশ। পুলিশের হাতে গ্রেফতার 8 বাংলাদেশি অনুপ্রবেশকারী। গুজরাটে ধরপাকড়ের ভয়ে মুর্শিদাবাদে পালিয়ে এসে বাংলাদেশে ফেরার চেষ্টা বানচাল। গ্রেফতার এক দালালও। মুর্শিদাবাদের গৌরীবাগ এলাকা থেকে গ্রেফতার 8 জন এবং একটি গাড়ি আটক করা হয়েছে। ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন। কলকাতায় গ্রেফতার বাংলাদেশি। কলকাতা পুলিশের এএসআই কে ধাক্কা মারার ঘটনায় তদন্তে নেমে ধৃত বাংলাদেশি। গত 18ই মে এএসআই কে ধাক্কা গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় লাইসেন্স, আধার কার্ড। তদন্তে নেমে পুলিশ দেখে জাল নথি দিয়ে বানানো হয়েছে আধার কার্ড, লাইসেন্স। এই খবরে তো আমাদের নজর থাকবে, তবে পাশাপাশি আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতেই হবে। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে দেখাবো আপনাদের কিভাবে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর দাপাদাপি একেবারে বাংলাদেশ সেনার সামনেই। সেখানে চলছে একদিকে আরাকান গোষ্ঠী তাদের দাপাদাপি, আর অন্যদিকে রোহিঙ্গা বাহিনী বাংলাদেশ সেনার সামনেই আরাকান আর্মি তাদের ফেস্টিভ্যাল করছে এই মুহূর্তে। দেখুন সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যে ছবি দেখাচ্ছি আমরা আপনাদের এই মুহূর্তে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে প্রকাশ্যেই একদিকে আরাকান আর্মি, অন্যদিকে রোহিঙ্গা বাহিনী বাংলাদেশ সেনার সামনে আরাকান আর্মি উৎসব করছে। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমার সঙ্গে আমার সহকর্মী সিজার রয়েছে। সিজার, বাংলাদেশে চলছেটা কি হচ্ছে এই মুহূর্তে? বাংলাদেশ সেনার সামনে 2 জঙ্গি গোষ্ঠী একেবারে দাপাদাপি করছে, তা সত্ত্বেও সব দিকে তারা চুপ। একদমই, এবং সেই জায়গাটাই কিন্তু ভারতের জায়গা থেকে অত্যন্ত উদ্বেগের। তার কারণ আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম, যে একদিকে মায়ানমার একদিকে ভারত এবং বাংলাদেশের ট্রাই জাংশনে, এটা স্ট্র্যাটেজিক্যালি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবং সেখানে সেই পার্বত্য চট্টগ্রামের মিজোরাম থেকে 20-25 কিলোমিটারের মধ্যে বাংলাদেশের 10 কিলোমিটারের ভেতরে আরাকান আর্মি তারা উৎসব পালন করছে এবং গোটা উৎসব পালন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির উপস্থিতিতে। অর্থাৎ বাংলাদেশ
কর্তৃপক্ষ যে আরাকান আর্মির উপস্থিতির কথা জানে সেটা কিন্তু স্পষ্ট। আর সেই বান্দরবান জেলারই আরেক প্রান্ত যেটা কক্সবাজার সংলগ্ন, সেই নাংখাংছড়ি এবং লেমুছড়ি, সেইখানে দেখা যাচ্ছে আরসা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, যারা রোহিঙ্গাদের একটি জঙ্গি গোষ্ঠী, তারা সেখানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যারা আরাকান আর্মির একদম বিপরীত মুখী, অর্থাৎ তারা পারস্পরিক শত্রু। তাহলে সেই দুটো বাহিনী, এরকম জঙ্গি গোষ্ঠী বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর সেখানেই প্রশ্ন উঠছে কি কারণে তাদেরকে এখানে রাখা হয়েছে এবং বাংলাদেশের উদ্দেশ্যটা কি। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যদি মিজোরাম হয়, মিজোরাম থেকে খুব কাছে কিন্তু থানচি রেমাক্রি এই এলাকাতে আরাকান আর্মিকে দেখা যাচ্ছে, আর ঠিক তার উল্টো দিকে বাংলাদেশের বান্দরবানের এখানে দেখা যাচ্ছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে। আর এখানেই কোথাও মনে করা হচ্ছে যে ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে কোনো বড় ষড়যন্ত্র করছে এবং সেই কারণেই পার্বত্য চট্টগ্রামের মতো উত্তর পূর্ব ভারতের খুব কাছে থাকা এই এলাকায় এই ধরনের সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া হচ্ছে এবং উত্তর পূর্ব ভারতকে কোনোভাবে ডিস্টার্ব করা, সেখানে কোনো নাশকতার জন্যই বা সেখানকার যে এথনিক যে ইনসার্জেন্ট গ্রুপগুলো রয়েছে সেগুলোকে প্রশ্রয় দেওয়ার জন্য এই ধরনের পরিকল্পনা। একেবারে সিজা, তেমন একটা প্রশ্ন উঠছে যে একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে কি নতুন কোনো ছক কষা হচ্ছে, এই নিয়ে আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো আপনাদের। এই জায়গাটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট। এটা একটা তিনটে দেশের একটা, আমরা বলতে পারি একটা সঙ্গম, একটা ত্রিমুখী সঙ্গম। একদিকে ভারত, একদিকে বাংলাদেশ, একদিকে মায়ানমার, এবং চট্টগ্রাম এই অঞ্চলটি এটা কিন্তু সিকিউরিটি করিডোর হিসেবে যথেষ্ট ভালনারেবল এই অঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার। ফলে এই যে ব্যাপারগুলো ঘটছে এটা কিন্তু ভারতের পক্ষেও একটা চূড়ান্ত, আমি বলবো ভারতকে সতর্ক থাকতে হবে। কিন্তু ভারতের পক্ষে এটা খুব অভিপ্রেত, খুব সুখকর একটা ব্যাপার এখানে ঘটছে না, কেননা এই সীমান্তগুলো খুব ভালনারেবল। অশান্ত বাংলাদেশে এই মুহূর্তে গদি টলমল করছে ইউনূসের। যে কোনো মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পুরোটাই পাল্টে যেতে পারে। আর এই পরিস্থিতিতে ইউনূসকে নিশানা করে পরপর আক্রমণ শানাচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপের দখল দিতে বাবা রাজি হননি, তাই তাকে প্রাণ দিতে হয়েছে। আমারও একই হাল। ইউনূস এসেই দেশের সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছেন। অডিও বার্তায় বিস্ফোরক শেখ হাসিনা, তার একের পর এক বিস্ফোরক বক্তব্যে বাংলাদেশে জুড়ে এই মুহূর্তে তোলপাড় পড়ে গেছে। অনেকেই এতদিন সাহস পাচ্ছিলেন না, এবার তারাও ইউনূসের বিরোধিতায় রাস্তায় নেমে পড়েছেন, যা মাত্র কয়েকদিন আগেও বাংলাদেশে দেখতে পাওয়া যাচ্ছিল না। এবার রাজস্থান থেকে আরো এক পাক চড় পাকড়াও। ধৃত কাশিমের পাকিস্তানের সঙ্গে যোগাযোগ একেবারে স্পষ্ট। পাকিস্তানি মহিলাকে বিয়ে করেছিল এই কাশিম। অপারেশন সিঁদুরের সময় যোগাযোগে ছিল পাকিস্তানের সঙ্গে। আগে দিল্লিতে থাকলেও হঠাৎই রাজস্থান চলে যায় কাশিম। ভিসা নিয়ে পাকিস্তানে গিয়ে বিয়েও করে কাশিম। ধৃতকে লাগাতার জেরা করছে গুজরাট এটিএস। ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কাশিমের ফোন। অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মন কি বাত। সকলেরই নজর ছিল যে মোদী কি বলবেন। প্রধানমন্ত্রী বললেন, বদলে যাওয়া ভারতের প্রতিচ্ছবি হলো অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর সংকল্প, সাহসের প্রতীক। নিখুঁত দক্ষতায় প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। মন কি বাতে আজ বললেন প্রধানমন্ত্রী। ऑपरेशन सिंदूर के दौरान हमारी सेनाओं ने जो पराक्रम दिखाया है, उसने हर हिंदुस्तानी का सिर ऊंचा कर दिया है। जिस प्रिसीजन के साथ, जिस सटीकता के साथ हमारी सेनाओं ने सीमा पार के आतंकवादी ठिकानों को ध्वस्त किया, वो अद्भुत है। हमारे जवानों ने आतंकी अड्डों को तबाह किया। यह उनका अदम्य साहस था और उसमें शामिल थी भारत में बने हथियारों, उपकरणों और टेक्नोलॉजी की ताकत। उसमें आत्मनिर्भर भारत का संकल्प भी था। हमारे इंजीनियर्स, हमारे तकनीशियन, हर किसी का पसीना इस विजय में शामिल है।
আর এবারে নজর রাখবো এ রাজ্যের খবরের দিকে। আর এই রাজ্যের খবরে সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভোট, আর এই ভোট আসলে পরে বাংলায় একটা ছবি আমরা দেখতে পাই, অশান্তির ছবি। মুর্শিদাবাদের দৌলতাবাদের ছবিটা দেখুন, সমবায় ভোটকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি সেখানে। তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, মাটিতে ফেলে একে অপরকে লাথি ঘুষি দেখুন। দেখুন একবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মুর্শিদাবাদের দৌলতাবাদে, সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের হাত থেকে কার্যত লাঠি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা, দেখুন সেই ছবি। দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে, দেখুন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যখন পুলিশ সেখানে নামে তখন পুলিশের সঙ্গে রীতিমতো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা, পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ক্ষমতাকে নিজের হত্যাগত করা, এটা তৃণমূলের একটা তত্ত্ব হয়ে গেছে। এই তত্ত্বের উপর ভিত্তি করে ওরা এখন চলছে। তবে যতই হোক সব কিছুই যেমন একটা অবসান থাকে, এই তত্ত্বেরও একটা অবসান হবে। মানুষ কিন্তু সেদিন কড়াই গন্ডায় ইঞ্চিতে কিন্তু বুঝে নেবে, কারণ যারা এগুলো করছে তারা সেদিন যতই জামা পাল্টাক হিসাব কিন্তু লেখা থাকবেই। আমার মতো ব্যক্তি আমার বিধানসভা এলাকাতেও অনেক এইসব ব্যাপারে আছে, সমবায় আছে, সোসাইটি আছে। তো সেই সব নির্বাচনে আমরা কোনোদিন জোর খাটানোর কোনো প্রয়োজন হয়নি। এই কিছুদিন আগে এই দুটো নির্বাচন আমরা উত্তীর্ণ করেছি, সেখানে আমরা 12টা সিটে 12টাই জিতেছি। কাজে উনি কেন সেখানে জোর খাটাচ্ছেন এই ব্যাপারে উনি ভালো বলতে পারবেন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মুর্শিদাবাদের দৌলতাবাদে, সেখানে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দেখুন সেই ছবি, একেবারে লাঠি হাতে যখন পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করে, ঠিক তখনই পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। দেখুন, পশ্চিমবঙ্গে ভোট মানেই হিংসা, পশ্চিমবঙ্গে ভোট মানেই লুটে পুটে কোনোভাবে সেই ভোটে দখলদারির একটা ব্যবস্থা কায়েম হয়েছে গত 13-14 বছরে। এবং পুলিশ তো গত 13 বছর 14 বছরে দুধেলদের দেখলে পরেই সসম্মানে স্যালুট সহ লাঠি নিচে নামিয়ে নিয়েছে। তো যার ফলে 14 বছরে তো লাঠি চালাতেই ভুলে গেছে পুলিশ। তো এখন ভোটের সময় হঠাৎ করে লাঠি তো দুধেলরা কেড়ে নেবে। দুধেলরা তো জানে যে পুলিশকে কি করে সায়স্তা করতে হয়, কিভাবে তেড়ে গেলে পরে পুলিশ টেবিলের তলায় আশ্রয় নেয়। তাই আজকের দৌলতাবাদ দেখে আপনারা যে ছবি দেখাচ্ছেন, মনে হচ্ছে তো চীন সীমান্তে লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনার যে দৌলতবেগ ওল্ডিতে যে গোলমাল হয়েছিল এলএসিতে, তার মতোই দেখাচ্ছে। তো সমবায়ের ভোট হোক আর যে ভোটই হোক, তৃণমূলের দখলদারিটাকে নিশ্চিত করতে হবে এবং প্রশাসনের সেটাই কাজ। পুলিশের কেউ যদি যায় চুপ করে দাঁড়িয়ে থাকবে, আর যদি একটু নাড়াচাড়া করে তার লাঠি কেড়ে নিয়ে তাকে টেবিলের তলায় ঢুকিয়ে দেবে। এটাই হচ্ছে তৃণমূল, এবং এটা তৃণমূল এটা করতে অভ্যস্ত। আর সেই রকমের ব্যবস্থাপনার জন্য পুলিশ অপেক্ষায় থাকে। মানুষের অধিকার নেই, গণতন্ত্র নেই। দেখুন, সমবায় একটা সমবায় মন লাগে, একটা কোঅপারেটিভ মাইন্ড, এর বাইরে সমবায় হয় না। মুর্শিদাবাদের দৌলতাবাদে আপনি যা দেখছেন, এটা রাজ্যের বিভিন্ন জায়গায় এমনকি কোঅপারেটিভ নির্বাচনে একই জিনিস দেখা গেছে। নমিনেশন দিতে পারবে না, দিলে ভোট দিতে পারবে না, ভোট দিলে ঘুরতে পারবে না, ঘুরলে জিততে পারবে না, মেরে পার করে দেবো, এই হচ্ছে মনোভাব। আপনারা দেখুন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করছে, ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠি উঁচিয়ে রীতিমতো তাড়া করছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এ রাজ্যে নির্বাচন হলে এই ছবিটা কিন্তু খুব স্পষ্ট হয়ে যায়। যে কোনো নির্বাচনের ক্ষেত্রে আমরা কিন্তু দফায় দফায় সংঘর্ষের ছবি দেখতে পাই। মুর্শিদাবাদের দৌলতেও সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি।
আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, তিনি কি বলছেন তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। যে স্থানীয় নির্বাচন হয়, সেই স্থানীয় নির্বাচন তৃণমূলের আমলে কখনো সন্ত্রাস মুক্ত হয়েছে বলে আমার জানা নাই। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সমবায়, যেখানে রাজ্যের সর্বস্ব ক্ষমতা, সেখানে তার সেই ক্ষমতা অপপ্রয়োগ করা হয়। সেখানে তৃণমূলের দুষ্কৃতি, স্থানীয় পুলিশের মদত সব মিলিয়ে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়, সেটা সাধারণভাবে নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে ভয় ভীতি উৎপাদন করার জন্য এবং দখল করার রাজনীতিকে সামনে রেখে। দুপুরে সুপার প্রাইম টাইমে এবার আপনাদের দেখাবো কলকাতায় বসে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যাপক তপন কুমার জানা। 10 লক্ষ টাকা ঘুষ নিতে যাওয়ার সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করে সিবিআই, এমনটাই সূত্রের খবর। সিবিআই সূত্রের খবর, গতকাল উত্তর কলকাতার একটি জায়গায় আর্থিক লেনদেন হওয়ার সময় তাকে পাকড়াও করা হয়। কর্ণাটকের একটি বেসরকারি মেডিকেল কলেজকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার সময় তার জন্য ঘুষ নিতে গিয়ে সিবিআই হাতে পাকড়াও এই চিকিৎসক তপন কুমার জানা। কি সিবিআই এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন। তো ওনারা এসে কি করলেন? হ্যাঁ ওনাদের একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন যে আমরা একটা সার্চ করবো, আমাদের এই ইয়ে আছে, মানে এই অর্ডার আছে আর কি। হ্যাঁ কি কারণে কিছু বলেছেন? না শেষ কিছু আমি জানি না। ওনারা এসে কি কি সিজ করলেন? সিজ সেরকম কিছু, সেটাও তো বললাম তো, এই লিস্ট দিয়ে কিছু নিয়ে গেছেন কিছু। এটা আমরা যেটা শুনছিলাম যে কিছু টাকা নিয়ে গেছেন, দলিল নিয়ে গেছেন, সেইগুলো কিন্তু বলতে বারণ করেছেন। বললাম যে কী কী হয়েছে সেটা কিন্তু বাইরে যারা থানাতে আছে এটা ওনাদের কাছে, সেটা কিন্তু আমাকে ইয়ে করতে বারণ করে গেছেন। ডক্টর তপন কুমার জানা, উনি কি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমির এই চলছে? আচ্ছা, ফের সীমান্তে চীনা লোগো সটানো আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তের জলঙ্গি থানা এলাকার ঘটনা। ধৃত আলী হোসেনের কাছ থেকে উদ্ধার 2টি 7mm পিস্তল, 4টি খালি ম্যাগাজিন এবং 5 রাউন্ড গুলি। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য নির্মিত স্লাইস গেট নিয়ে চিন্তায় স্থানীয় বাসিন্দারা। বর্ষার আগে স্লাইস গেট তৈরির কাজ শেষ না হলে ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। অভিযোগ ধীর গতিতে চলছে নির্মাণের কাজ। বর্ষার আগেই 5টি স্লুইস গেট তৈরির কাজ শেষের দাবি স্থানীয়দের। হাওড়ার মঙ্গলাহাটে ফের অগ্নিকাণ্ড। 4তলা বিল্ডিং এর উপর তলায় ধোঁয়া বেরোতে দেখেন আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। কী কারণে আগুন, খতিয়ে দেখছে দমকল। ময়নার বিজেপি নেতা খুনের মামলায় এনআইএর হাতে 2 বছর পরও গ্রেফতার মূল অভিযুক্ত মনোরঞ্জন হাজরা। এনআইএর ভূমিকায় খুশি বিজয় কৃষ্ণের পরিবার। অভিযুক্তর ফাঁসির দাবি জানিয়েছে মৃতের পরিবার। 2 বছর পর গতরাতে গ্রেফতার মনোরঞ্জন হাজরা। ফোন খোয়া যেতেই দফায় দফায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। প্রায় 4 লক্ষ টাকা খুইয়ে মাথায় হাত সরকারি কর্মচারী। বাঁকুড়ার ইন্দাস ব্লকের দিবাকরবাটি গ্রামের বাসিন্দা সুধাংশু দাস প্রতারণার শিকার। টাকা ফিরে পেতে পুলিশ এবং সাইবার প্রতারণা বিভাগের দ্বারস্থ। মাঠের দখলকে কেন্দ্র করে দুপক্ষের বিবাদে উত্তপ্ত এক যুবককে বেধড়ক মারধর। আগ্নেয়াস্ত্র মুখ ঢুকিয়ে ভয় দেখানো এবং ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। নরেন্দ্রপুর থানার গড়গাছা এলাকার ঘটনা। থানায় অভিযোগ দায়ের, আতঙ্কে এলাকার বাসিন্দা। দীঘার জগন্নাথ ধাম দর্শনে বিদেশি ভক্তরা। রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, লাটভিয়া, লিথুনিয়া, অন্যান্য ইউরোপীয় দেশ থেকে হাজির 20 জনের একটি দল। আবেগে ভাসলেন প্রত্যেকেই। এই দর্শনার্থীদের সঙ্গে ছিলেন কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারমন দাস। তিনি বলেন, এই মন্দির দীঘার অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। দীঘায় নুলিয়াদের তৎপরতায় সমুদ্রে তলিয়ে যাওয়া মহিলা পর্যটক উদ্ধার। স্রেফ সমুদ্র স্নান নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন একাকী ওই পর্যটক মহিলা, উঠছে প্রশ্ন। অচৈতন্য অবস্থায় দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় মহিলাকে। পরিচয় উদ্ধারে পুলিশের তৎপরতা।
ভোজ্য তেল বোঝাই ট্যাঙ্কার উল্টে দুর্ঘটনা, ট্যাঙ্কারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত দোকান, বিদ্যুতের খুঁটি সহ ট্রান্সফরমার ভেঙে তছনছ। পূর্ব বর্ধমানে ভাতারের বাদশাহী রোডের ঘটনা, বৃষ্টির জন্য পিচ রাস্তার ধারে মাটি নরম হয়ে বিপত্তি, কোনো মতে প্রাণে রক্ষা গাড়ির চালক এবং খালাসি। আর দুপুরের এই সুপার প্রাইম টাইমে এবার যে খবরে নজর রাখতে হবে, পাঁশকুড়ায় সদ্য অপমানে আত্মঘাতী যে কিশোর, তার মায়ের এবার বিস্ফোরক অভিযোগ। তার মা অভিযোগ তুললেন যে পুলিশ অমানবিক আচরণ করেছে। আরও কি পুলিশ করেছে শুনুন তার মায়ের মুখ থেকেই। আর ওয়েট করবো না, এবারে আমাদেরকে যেতেই হবে, যতই কষ্ট হোক না কেন। হামগুড়িয়ে হলেও থানা পর্যন্ত আমাকে পৌঁছাতেই হবে। যে না, কাউকে পাশে পাচ্ছি না, কেউ আসছে না। যেই আসছে তাদেরকে তো অ্যারেস্ট করতেছে, বা কয়েকজনকে ধরে নিয়ে গেছে, ছাড়েই না তাদেরকে। তাহলে কে আসবে পাশে বলুন? সবার তো বুকের ভয় আছে। তাকে ভয় করছে, সে তো সিভিক বলে সে তো পুরো দিয়ে চালাচ্ছে। সাধারণ তো আমার একটা সন্তানকে আমাকে দেখতে দিচ্ছে না, 10 মিনিট আমার কাছে রাখতে দিচ্ছে না। পুলিশ বলছে নিয়ে যাও, করো, না হলে নদীয়ে ভাসিয়ে দিব, না হলে দাহ মর্গে ঘুরে নিয়ে চলে যাব। মার কাছে সন্তানকে 10 মিনিট রাখতে দিচ্ছে না, 5 মিনিট বড় জোর রাখতে দিচ্ছে না, নিয়ে চলে গেল। তারাই কি করে দাহ করে দিল। গ্রামবাসী কেউ নেই, এত লাঠিচার্জ করছে, তারা যেতে পারছে না, এত লাঠিচার্জ করছে, কেউ গেল না যেতে। তারা নেই তো, কেউ থাকবে কি করে, এত পরিমাণে লাঠিচার্জ করছে। আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের সহকর্মী কনিষ্ক রয়েছেন। কনিষ্ক, সদ্য সন্তানহারা একজন মা ক্যামেরার সামনে অভিযোগ করছেন পুলিশ তার সন্তানের দেহ জোর করে নিয়ে গিয়ে দাহ করে দিয়েছে, এমনকি দাহ না করলে জলে ভাসিয়ে দেবে, এমনটাও নাকি পুলিশের তরফে বলা হয়েছে। দেখো দীপ, আমি এই মুহূর্তে রয়েছি পাঁশকুড়ার ওই জায়গায়, অর্থাৎ কৃষ্ণেন্দুর বাড়িতে। ফলে কৃষ্ণেন্দুর বাড়ি, এই হচ্ছে কৃষ্ণেন্দুর বাড়ি। তোমাকে প্রথমে ছবিটা দেখাই। কৃষ্ণেন্দুর মামা দাঁড়িয়ে রয়েছে এবং অবশ্যই শোকের বাতাবরণ পরিবেশে সেই অর্থে সেভাবে কিছু বলার নেই, কিন্তু এই যে দাস পরিবারের যেভাবে শোক, অর্থাৎ ছোট্ট কৃষ্ণেন্দু প্রত্যেক দিন দুপুরবেলা সাইকেল নিয়ে এই দোকানে পাড়ে বিভিন্ন চকলেট চিপসের জন্য আবদার করতো মায়ের কাছে। সেই কৃষ্ণেন্দুর বাবা ঠিক দরজার মুখে বসে আছে। শোকের মুহূর্ত হলেও আমি একটু কথা বলার চেষ্টা করব জগন্নাথবাবুর সঙ্গে। জগন্নাথবাবু, আপনার যে শোক সেটা বলার কিছু নেই, আমরাও কোথাও না কোথাও আপনাদের পাশে রয়েছি, কিন্তু এই যে সমগ্র পরিস্থিতি তৈরি হলো, কি বলবেন? মানে সমগ্র বিষয়টা, অভিযোগটা আপনার স্পেসিফিক কার উপর? অভিযোগ এখন সিভিল ভলেন্টিয়ার ছুটিয়ে নিয়ে মারধর করেছে, কান ধরে উঠবুস করিয়েছে, ওই সব করেছে। কিন্তু তার যে পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী বলছে যে সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত এই ঘটনাতে আপনার স্ত্রী মারধর করছিল তার দোকানে গিয়ে, তাকে ছাড়িয়েছে বলে। ওটা তারপরে আমার যখন মোটরসাইকেল নিয়ে তাড়া করে যায়, ও সেখানে মারধর করেছে। তারপরে যখন ছেলে বাড়ি আসে, আমার স্ত্রী ওকে দোকানে নিয়ে গেছে। যে ছেলের বাবা মা কি বকবেনি, তার মা যে দোকানে যে বকেছে যে এরকম করেছিস কেন, কিন্তু পরবর্তীকালে যেখানে এখানে ওইসব হয়েছে, সেখানে বা যারা দেখেছে তারাই তো বলছে যে এইসব মারধর করেছে, কান ধরে উডুস করেছে, করেছে, সেই করেছে, পায়ে নাকি মেরেছে। তার এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যারা সেদিনকে আপনাদের হয়ে গ্রামবাসীরা যারা বিক্ষোভ দেখিয়েছিল ওই সিভিকের বাড়িতে গিয়ে, তাদের নামে মামলা হয়েছে, 16 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, 6 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। কার্যত বলা হচ্ছে যে পুরুষ শূন্য, এটা কি কতটা ঠিক? এটা 6 জনই শুনলাম, যেটা ওটা গ্রেপ্তার হয়েছে হচ্ছে ওই যে নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। এই জন্য আমাদের গ্রামবাসীরা এখন আমাদের বাড়িতে আসতেও ভয় পাচ্ছে, কেউ আমাদের পাশে এসেই দাঁড়াচ্ছে না। এখন আমরা একাই আছি। এখনো পর্যন্ত কি লিখিতভাবে পাঁশকুড়া থানায় অভিযোগ করেছেন? না, এখনও পর্যন্ত আমাদের পাশে কেউ নেই, গ্রামবাসীরা সবাই দূরে। এই কালকে প্রধান এসেছিল, প্রধান আমাদেরকে এসে আমরা বললো যে আমরা তোমাদের পাশেই আছি। এই একটু আবার আমার স্ত্রী অসুস্থ, তো এখন উঠতে পারছে না, এখন সুস্থ হোক তারপরে গিয়ে অভিযোগ দেব। এই যে আরও কিছু লোকজন যারা আপনার সালাও বলছিল যে বেশ কিছু মানুষজন এখানে ভয় দেখাচ্ছে, কারা ভয় দেখাচ্ছে আপনাদেরকে? ভয় দেখাচ্ছে আমরা তো কারাও তো জানি না যে কে কোথা থেকে ভয় দেখাচ্ছে। ঠিক আছে, আমরা তো সবসময় এখন ঘরের মধ্যে এসে হচ্ছে কে কি কোথা থেকে কি করতেছে সেটা আমরা। সামান্য সিভিকের কতটা ক্ষমতা, এলাকায় কি তার কোনো দাপট আছে যে একটা সিভিক পুলিশ হয়ে এত ধরনের একটা প্রেশার তৈরি করার চেষ্টা করছে? সেটা এলাকার মধ্যে সেটা আমি বলতে পারছি না যে তার দাপট কতটা কি, বা সে নিজেকে কীভাবে, সেটা আমি কী করে বলবো বলুন। পুলিশ নাকি আপনাদের বা আপনাদের পরিবারকে বলেছিল যে আপনারা যদি লিখিত অভিযোগ দেন তাহলে তারা পদক্ষেপ নেবে, এটা কতটা ঠিক?
এরা যখন সেই দাহটা হচ্ছে বডিটা নিয়ে এসে সে দাহ করার জন্য ওরা তাড়াহুড়া করছে যে কোনো রকমের দাহ করে তিনি করুন বা লিখিত অভিযোগ করলে বলেছিল আমরা তারা পদক্ষেপ নেবে। কিন্তু এখন যা পরিস্থিতি গ্রামে সকলের তো নামে এরকম কেস আছে, সকল তো গ্রামে যে যা সাইড কেসে পাশে তো কেউ নেই। এখন আমরা একটা ভাড়ার ঘরেই থাকি, এখন আশেপাশে মানুষ কেউ আসছে না। এবার ঠিক আছে, এবার আশেপাশে মানুষ এসছে না, আমরা এখন আবার স্ত্রী অসুস্থ, এখন তাকে নিয়ে যে মানসিক একদম হারিয়ে ফেলেছে। এখন ওই জন্য আমরা থানায় যেতে পারছিও না। এই যে সমগ্র পরিস্থিতি হলো তার জন্য কি পুরোপুরি বিষয়টা কি সিভিকের উপরে দায়ী করবেন না এলাকার এর সঙ্গে আরও কারো কিন্তু পুরোপুরি সিভিকেরই দায়ী। এর সঙ্গে আশেপাশে যারা এসেছিল আমার পাশেই দাঁড়িয়ে এসেছিল, কিন্তু সিভিক তাদেরকে সেদিনে নিয়ে গিয়ে যারা বিক্ষোভ দেখছিল আমাদের বাচ্চা ছেলে এরকম হয়েছে বলে তাদের বাড়িতে গিয়েছিল, তাদের সেখানে পুলিশ লাঠিচার্জ করেই তাদেরকে সব করে দিয়েছে। একেবারে কনিষ্ক, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের। এবং আরো একবার আপনাদেরকে শোনাই ওই কিশোরের মা তিনি ঠিক কি বিস্ফোরক অভিযোগ করেছেন, আরো একবার শুনুন। আর ওয়েট করবো না, এবারে আমাদেরকে যেতেই হবে, যতই কষ্ট হোক না কেন। হামগুড়িয়ে হলেও থানা পর্যন্ত আমাকে পৌঁছাতেই হবে। যে না, কাউকে পাশে পাচ্ছি না, কেউ আসছে না। যেই আসছে তাদেরকে তো অ্যারেস্ট করতেছে বা কয়েকজনকে ধরে নিয়ে গেছে, ছাড়েই না তাদেরকে। তাহলে কে আসবে পাশে বলুন? সবার তো বুকের ভয় আছে। তাকে ভয় করছে, সে তো সিভিক বলে সে তো পুরো চালাচ্ছে। সাধারণ তো আমার একটা সন্তানকে আমাকে দেখতে দিচ্ছে না, 10 মিনিট আমার কাছে রাখতে দিচ্ছে না। পুলিশ বলছে নিয়ে যাও, করো, না হলে নদীয়ে ভাসিয়ে দিব, না হলে দাহ মর্গে ঘুরে নিয়ে চলে যাব। মার কাছে সন্তানকে 10 মিনিট রাখতে দিচ্ছে না, 5 মিনিট বড় জোর রাখতে দিচ্ছে না, নিয়ে চলে গেল। তারাই কি করে দাহ করে দিল। গ্রামবাসী কেউ নেই, এত লাঠিচার্জ করছে, তারা যেতে পারছে না, এত লাঠিচার্জ করছে, কেউ গেল না যেতে। তারা নেই তো, কেউ থাকবে কি করে, এত পরিমাণে লাঠিচার্জ করছে। আপনারা শুনলেন ওই কিশোরের মা তিনি বিস্ফোরক কি অভিযোগ করেছেন, শোনালাম আপনাদেরকে। এবং শুধুমাত্র তিনি নন, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাও বিস্ফোরক অভিযোগ করেছেন। তারা কি বলছেন সেই মুহূর্তের ঘটনা শোনাই আপনাদের। ওরাই তো নিয়ে গেল জোর করে, আমরা তো কিছুই জানিনি। মানে বাড়ির থেকে ডেকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ, চোরের মতো তো। পুলিশ এত বদমাইশি হয়েছে, চোরের মতো তো আমার ছেলেকে আমার কোল থেকে নিয়ে গেল। একটা মায়ের কোল থেকে ছেলে নিয়ে বলুন আপনারা, তাতে কি অপরাধ? একটা ছেলেকে দেখতে গেছি, তো ছেলেকে দেখতে গেছি, অপরাধটা কি? যে সে তো আর মারধর করেনি, কিছুই করেনি, কিছুই বলেনি, তাতেও তাকে ধরে নিয়ে গেল। আপনার যে স্বামীকে ধরে নিয়ে গেল, হ্যাঁ, আপনি তো থানায় যাবেন? না আমি যাইনি, কাকে নিয়ে যাবো? আমি তো কিছুই জানি না, কাকে নিয়ে যাবো? আমার কেউ নেই, আমি একা মানুষ, আমার কেউ নেই। আমি এখন কি করবো বলো? ছোট বাচ্চা আছে বাড়িতে, অন্ধ বাচ্চা আছে আমার। পুলক গোস্বামী গোটা গ্রামে এই যে গন্ডগোলটা ঘটাচ্ছে, পুলক গোস্বামী ওই থানায় কাজ করে, ওই সিভিক ভলেন্টিয়ার। এই যে যত কাজের মূল যত কিছু করতেছে, ওদের জমিন জায়গায় গন্ডগোল করতেছে, আক্রোশ করে এই যত গন্ডগোল ঘটাচ্ছে পুলক গোস্বামী, অন্য কেউ নয়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, যে পুলিশের উচিত সাধারণ মানুষের পাশে থাকা, তাদের অভাব অভিযোগ শোনা, সেই পুলিশের বিরুদ্ধেই নাকি একের পর এক বিস্ফোরক অভিযোগ করে যাচ্ছেন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা। এমনকি যে কিশোর মারা গিয়েছে তার মাও বিস্ফোরক অভিযোগ করছেন, কি বলবেন? না, যেটা শোনালেন তো হরিবল অবস্থা। আমরা বুঝতে পারছি না রাজ্যটা কে চালাচ্ছে, হোসেন সুরাবর্দী না চার্লস টেগার চালাচ্ছে। কি অবস্থা! মানে একটা ভদ্রমহিলা, তার পরিবার, তার ছেলে সুইসাইড করেছে একজন সিভিক ভলেন্টিয়ার অত্যাচারে, আর বিরুদ্ধে মামলা না করে তারা এই জিনিস করেছে, তার মায়ের ছেলেকে তাও করতে দিচ্ছে না, নিজেরা নিয়ে যাচ্ছে। এটা নতুন কিছু না। আপনার কলকাতার বুকে তো আরজি করেও দেখেছেন, একজন মহিলা ডাক্তার, তাকে খুন করা হয়েছে, তারপরে তার বডি কিভাবে নিয়ে যাওয়া হয়েছে। কাগজ কলম যাই করুক, ঘটনা তো তাই। তদন্ত যাই করে থাকি, তদন্ত পারফাংটারি তদন্ত হয়েছে, যারা করেছে তাদের আরো অ্যারেস্ট করেনি। এই জিনিস বেড়ে যাচ্ছে, এই জিনিস যা পাচ্ছে এর পাপের শেষ আছে। এই পাপ যখন অন্ত হবে না, খুব গান্ধারী ভক্তি গান্ধারীর অভিশাপে শ্রীকৃষ্ণের যদু বংশ ধ্বংস হয়েছে। এই মায়ের অভিশাপ মিথ্যা হবে না। ওপরে সিভিকের পোশাক, ভেতরে তাহলে জন্তু। একেবারে
একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা ছিলেন। আপনাকে ধন্যবাদ। যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম যে এবারে পাঁশকুড়ার আত্মঘাতী কিশোরের মা তিনি বিস্ফোরক অভিযোগ করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তিলোত্তমার বাবা। আপনাকে শোনাচ্ছিলাম একটু আগেও কৃষ্ণেন্দুর মায়ের বক্তব্য। সদ্য সন্তানহারা কৃষ্ণেন্দুর মা, সেই মা বলছে 5 মিনিট ছেলের সঙ্গে আমাকে থাকতে দিল না, বলল হয় এখান থেকে ছেলের দেহ দাহ করতে নিয়ে যাবো, না হলে নদীতে ভাসিয়ে দেবো। শুনলেন সেই বক্তব্য, কি বলবেন না শোনার পর? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। বলছি এটা খুবই মর্মান্তিক ঘটনা। সিভিক ভলেন্টিয়ার যেভাবে শুরু করেছে পশ্চিমবঙ্গে, আমার মেয়ের ঘটনার সঙ্গে একজন সিভিক ভলেন্টিয়ার প্রত্যক্ষভাবে জড়িত। পরবর্তীকালে সিভিক ভলেন্টিয়ারদের কার্যকলাপ খুবই দুঃখজনক এবং যে সমস্ত ভাবে চালানোর চেষ্টা হচ্ছে রাজ্যকে প্রশাসনিকভাবে, সেই ধিক্কার না জানিয়ে কোনো রাস্তায় উপায় নেই। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং এই বিষয় নিয়ে অর্থাৎ এই পুরো ঘটনা, যে ঘটনায় পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসে, সেই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি বক্তব্য শোনাবো আপনাদের। এদের বাড় বিরাট বেড়েছে। এই সিভিক ভলেন্টিয়ারের একটা অংশের, আমি সবার কথা বলবো, এরা সব ডাকমাস্টার, তোলাবাজি, টাকা তোলা সব কাজে এরা ব্যবহার করছে। এদের বাড় চরম বেড়েছে, কারণ এই লোকগুলো কেউ পরীক্ষা দিয়ে চাকরি পায়নি। এরা সব পার্টির ক্যাডার। আর মমতা ব্যানার্জি মাত্র 9,000 না 10,000 টাকা এদের বেতন দেয়। এদের সংসার চলে না। এরা এইসব চুরি চামারি, দাদাগিরি, রাহাজানি করার কাজে ব্যস্ত। এবার ওয়েদারের খবরে নজর রাখতেই হবে। জ্যৈষ্ঠেই জলমগ্ন হওয়ার আশঙ্কা বাড়ছে এই বাংলাতে। বুধবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আরও বিস্তারিত ওয়েদার আপডেট জানবো এই মুহূর্তে। আমার সঙ্গে আমার সহকর্মী কমলেশ রয়েছেন। কমলেশ, বাংলায় আগামী আরও কয়েকটা দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, আর কি কি আপডেট রয়েছে? দেখো, গতকাল একটা গভীর নিম্নচাপ যেটা মহারাষ্ট্র উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করেছে, সেটা আজকে মহারাষ্ট্রের ওপরই রয়েছে। এটা আরও একটু এগিয়ে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ হয়ে ক্রমশ বঙ্গোপসাগরে চলে আসবে এবং এখানে এসে শক্তি বাড়বে। আর একটা নতুন নিম্নচাপ মঙ্গলবার নাগাদ সৃষ্টি হবে। এই নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে মূলত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার মধ্যে 29 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি কলকাতা লাগোয়া জেলা, উপকূলের জেলাগুলোতেও ভারী বৃষ্টি হতে পারে। আমরা গতকালই দেখছিলাম হাওড়া অনেক জায়গায় জলমগ্ন হয়ে গেছে এবং হুগলিরও বেশ কিছু জায়গায় এখনও জল দাঁড়িয়ে রয়েছে। ফলে পরিস্থিতি কিন্তু আরও খারাপ হতে পারে, অনেক জায়গায় জল দাঁড়িয়ে যেতে পারে। উত্তরবঙ্গের বিশেষ করে মে মাসের শেষ দিকটা 30-31 তারিখ নাগাদ উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। অর্থাৎ কোনো কোনো জায়গায় 200 মিলিমিটার, একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে যেতে পারে। আমরা যে বেঙ্গালুরু, দিল্লির যে ছবি দেখছি, সেরকম আশঙ্কা কিন্তু এবার ক্রমশ বাংলাতেও হতে পারে। জ্যৈষ্ঠ মাসেই জলমগ্ন হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। কমলেশ, অনেক ধন্যবাদ তোমাকে। 28 তারিখে মেনলি আমাদের উপকূল এর সংলগ্ন বা কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 29 তারিখে উপকূল সংলগ্ন জেলাগুলো, পার্শ্ববর্তী জেলাগুলো, সেই সাথে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতেও 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 30-এ গিয়ে বৃষ্টিপাতের যে মেন কোর এরিয়াটা, অর্থাৎ হেভি রেনফলের এরিয়াটা মেনলি আমাদের পশ্চিমের জেলাগুলোতে থাকার সম্ভাবনা থাকবে বেশ কিছু জেলাতে। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।